Welcome to Swagata's Way of Knowledge. আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘনফল নির্ণয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর যে সিলেবাস আছে সেই অনুযায়ী আমি আজকে ঘনফল নির্ণয় করাবো। এই ভিডিওটা আমি 3টে ভাগে দেব। তো আজকে তার প্রথম ভাগটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যায়। ঘনফল নির্ণয়ের প্রথম ভাগ। এই অধ্যায়টা শুরু করানোর আগে প্রথমেই যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ঘনক কাকে বলে। ঘনক কাকে বলছে না, 6 তল বিশিষ্ট যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে পরস্পর সমান তাকে বলা হচ্ছে ঘনক। ধরো একটা উদাহরণ কি, যেমন লুডোর ছক্কা। লুডোর ছক্কা হচ্ছে একটা ঘনফলের উদাহরণ বা একটা ঘনকের উদাহরণ। তাহলে লুডোর ছক্কা কি? লুডোর ছক্কা হচ্ছে একটা ঘনকের উদাহরণ। ধরো এরকম জিনিস, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরস্পরের সমান এবং দেখো 6 তল বিশিষ্ট, এটা একটা তল, এই 2, 3, 4, 5 আর এই যে নিচে একটা 6, তাহলে 6 তল বিশিষ্ট যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে মাত্রায় পরস্পরের সঙ্গে সমান তাকে আমরা কি বলছি? তাকে বলা হচ্ছে ঘন। যেটা আসছে সেটা হচ্ছে ঘনফল কাকে বলে। ঘনফল কাকে বলে না, কোনো সংখ্যাকে যদি আমরা পরপর 3বার গুণ করি তাহলে যে গুণফলটি পাওয়া যায় তাকে ওই সংখ্যার বলা হচ্ছে ঘনফল। যেমন ধর আমরা সংখ্যা নিচ্ছি 2, 2টাকে ধর আমি 3বার গুণ করছি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা কত পেলাম? 8। তাহলে এই 8 গুণফল পেলাম, এই 8 হচ্ছে 2 এর ঘনফল। আবার ধরো 3কে আমি 3বার পরপর গুণ করছি, তাহলে 3 তিরিকে 9, 3 9 27, তাহলে গুণফল কত বেরোচ্ছে? 27। তাহলে 27 হচ্ছে 3 এর ঘনফল। বোঝা যাচ্ছে ঘনমূল কাকে বলছে না, যখন কোনো সংখ্যাকে আমরা ঘন করি, ঘন করলে আমরা যে পূর্ণ সংখ্যা পাবো সেই পূর্ণ সংখ্যাটাকে বলা হচ্ছে ঘনমূল। অর্থাৎ ধরো 27 একটা সংখ্যা, এই 27কে আমি ঘন করছি, ঘন মানে হচ্ছে একে 3টে ভাগে ভাগ করছে, তাহলে করলে কি পাওয়া যাচ্ছে না 3, অর্থাৎ 3কে 3বার গুণ করলে 27 পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এই 3 হচ্ছে 27 এর ঘনমূল। তাহলে 27 কি না, 27 হচ্ছে 3 এর ঘনফল, আর 3 হচ্ছে 27-এর ঘনমূল। ঠিক আছে, তাহলে কি না, এই 27 হচ্ছে 3 এর ঘনফল, কেননা 3কে 3বার গুণ করলে আমরা 27 পাচ্ছি, তাই 3 এর ঘনফল হচ্ছে 27। আবার 27কে যদি আমরা ঘন করি তাহলে আমরা পাচ্ছি 3, তাহলে 3 হচ্ছে 27-এর ঘনমূল। তেমন 8, এই 8 এর ঘনমূল কত? 8 এর ঘনমূল হচ্ছে 2, আর 2 এর ঘন কত? 2 এর ঘন হচ্ছে 8। ঠিক আছে, যেমন ধরো 64, 64-এর ঘনমূল কত? 64-এর ঘনমূল হচ্ছে 4, আবার 4 এর ঘনফল হচ্ছে 64, কারণ 4কে যদি আমরা 3বার গুণ করি তাহলে আমরা কত পাবো? 4 4 16, 4 16 64। তাহলে এইটা হচ্ছে ঘনফল আর এটা হচ্ছে ঘনমূল। তাহলে এটা বোঝা যাচ্ছে। হার্ডিনামূল সংখ্যা কাকে বলা হচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে আমরা কি করছি না, আমরা দুটি ঘনের সমষ্টি হিসেবে পেয়ে থাকছি। যেমন 1729, 1729টা কি একটা 12 কিউব, আর যদি 1 কিউব করি তাহলে 12 কিউব করলে পাবো 1728, আর 1 কিউব মানে হচ্ছে 1, তাহলে দুটোকে যোগ করে পাচ্ছি 1729। এটা হচ্ছে দু রকমের ঘন। আবার 10-এর কিউব আর 9 কিউব, এই দুটোকে যদি আমরা পাই তাহলে হচ্ছে 10-এর কিউব হচ্ছে 1000, আর 9 কিউব মানে হচ্ছে 729, তাহলে এই দুটোকে যোগ করে আমরা 1729 সংখ্যাটা পাচ্ছি। তাহলে 1729 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটা দুটো ভিন্ন ঘনকের যোগফল দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। মানে এটাও দুটো ঘন করে আমরা এটা পাচ্ছি, আবার এই দুটো সংখ্যার ঘনফলের যোগ করে আমরা এটা পাচ্ছি, তাই জন্য এইটাকে বলা হচ্ছে হার্ডি-রামানুজ সংখ্যা। বইয়ের কতগুলো অঙ্ক করে দেখাবো, সেটা হচ্ছে পেজ নাম্বার 53। পেজ নাম্বার 53-তে আছে যে কোনো সংখ্যা ঘনফল কি ঘনফল নয় সেটা আমরা বার করব। তার মধ্যে আছে 3-এর দাগের 1-এর অঙ্কটাতে আছে 216। ঠিক আছে, এই 216 এটা কি একটা ঘনফল না ঘনফল নয় সেটা আমি কি করে বার করবো? প্রথমে এটাকে আমরা বিভাজ্য করি, তাহলে হচ্ছে 2 1 2, 0, 8 2 16। তাহলে এটাকে আমরা প্রথমে উৎপাদক করে ভাঙতে হবে। উৎপাদক করে ভেঙে ভেঙে আমরা কি কি পাচ্ছি? 54 2 108, 27 2 54, 3 9 27, 3 তিরিক্ষে 9। তাহলে আমরা 216টাকে উৎপাদকে ভেঙে কি কি পাচ্ছি?
কটা দুই পাচ্ছি? একটা, দুটো, তিনটে দুই পাচ্ছি আর তিনটে তিন পাচ্ছি। তাহলে আমরা কি জানি ঘনফল কি করে নির্ণয় করতে হয়? না কোনো সংখ্যাকে যদি আমরা পরপর 3 বার গুণ করি তাহলে কি পাচ্ছি? আমরা ঘনফল পাচ্ছি। তাহলে হচ্ছে দেখো কটা দুই আছে, এখানে তিনটে দুই আছে, এখানে তিনটে তিন আছে। তাহলে আমরা কি লিখতে পারছি? না আমরা লিখছি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 6 টু দি পাওয়ার 3। তাহলে যে 6 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 216। তাহলে 216টা কি? 216টা হচ্ছে একটি ঘনফল। 216 হচ্ছে একটা পূর্ণঘন সংখ্যা। কেন? না যেহেতু কি 6 কিউব মানে 6 সংখ্যাটাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? 216। তাহলে 216 হচ্ছে একটা পূর্ণঘন সংখ্যা। তাহলে 216 কি? একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটা এভাবে আমরা বার করবো। তাহলে আমরা কি করব? না প্রথমে সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভাঙবো। উৎপাদকে ভেঙে যে উৎপাদকগুলি পাবো সেগুলো আমরা লিখবো। তার মধ্যে থেকে আমরা তিনটে করে দেখবো যে সেই সংখ্যাটা তিনটে করে আছে কিনা। যদি তিনটে করে থাকে তাহলে আমরা যেহেতু ঘন বার করছি তাহলে এই দুটো 2 টু দি পাওয়ার কিউব আর 3 টু দি পাওয়ার কিউব হলে 3 ইন্টু 2 হচ্ছে 6 টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে 216 হচ্ছে একটা পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, তাহলে আর অন্য একটা অঙ্ক দিয়ে দেখা যাক যে সেই সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে কি হচ্ছে না। বেশ, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা কি নয় কি করে বার করব? না প্রথমে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 512, তারপরে হচ্ছে 128 কে 256, তার মানে হচ্ছে 64, 32 দুগুণে 64, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে এতগুলো দুই পেয়েছি, তার মানে আমরা কতগুলো দুই পাচ্ছি? আগে লিখে নেবো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা দুই পাচ্ছি। ঠিক আছে, তা 10টা দুই আমরা লিখে নেবো আগে। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কটা দুই পেলাম? একবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা যদি 1024কে উৎপাদক করি তাহলে আমরা 10টা দুই পাবো। এবার ঘনত্ব কি হচ্ছে? না ঘনকে তিনটে করে করে আমরা কি বানাচ্ছি? একটা সেট বানাচ্ছি। তাহলে এই 3টে দুই নিয়ে একটা সেট, আবার 3টে দুই নিয়ে একটা সেট, এই 3টে দুই নিয়ে একটা সেট হয়ে গেল। তাহলে এই দুইটা কিন্তু বেশি আছে। তাহলে ঘনফল কখন, সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা কখন হবে? যখন আমরা সংখ্যাগুলোকে নিয়ে তিনটে সংখ্যাকে নিয়ে একটা সেট বানাতে পারবো তবেই সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। কিন্তু এখানে কি দেখছি? এখানে আমরা 3টে দুই নিয়ে 3টে সেট বানাতে পারছি, কিন্তু একটা সেট একটা দুই বেশি থেকে যাচ্ছে। তার মানে এই 1024 একটা পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 1024টা একটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। কেননা আমরা এখানে কোনো ঘন পাচ্ছি না। দুইয়ের দেখো এই দুইটা 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারবো, এই দুইটার জন্য 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারবো, এই দুইটার জন্য 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারবো। যেহেতু এই দুইটার সঙ্গে আরো দুটো দুই নেই বা এই দুটো একা, অর্থাৎ কিউব বা ঘন করতে পারছি না, সেই জন্য 1024 একটা পূর্ণ ঘন সংখ্যা হবে না। তাহলে যখনই তোমাদের জানতে চাইবে যে কোনো সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে কি হচ্ছে না, তাহলে প্রথমে কি করবে? সংখ্যাটাকে উৎপাদকে ভাঙবে। উৎপাদনে ভেঙে যে সমস্ত উৎপাদকগুলো পাবে সেগুলোকে পরপর লিখবে, দিয়ে তিনটে সমান সংখ্যা নিয়ে একটা করে সেট বানাবে। যদি দেখো যে সবকটা সেট তিনটে করে নিয়ে তৈরি হয়ে গেছে তাহলে সেটা পূর্ণঘন সংখ্যা। যদি একটা সংখ্যা বেশি বা কম থাকে তাহলে সেটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। 5 দাগের অঙ্কতে কি বলা আছে? না 5 দাগে বলা হচ্ছে যে একটা সংখ্যা দিতে হবে, যে সেই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণঘন সংখ্যা হচ্ছে। ধরো 200, তাহলে 200 সংখ্যাটা কিন্তু পূর্ণঘন নয়। 200-র সঙ্গে কত গুণ করলে সেটা পূর্ণঘন হবে? কি করে বার করবো? না আবার উৎপাদক করব। উৎপাদক করে আমরা পাচ্ছি 100, তারপর 50, 25। ঠিক আছে, কেননা 25কে 2 দিয়ে গুণ করলে 50 হচ্ছে, তারপর হচ্ছে 5 5 25। ঠিক আছে, তাহলে নিয়ম কি? না আমাকে উৎপাদকগুলো কি কি উৎপাদক পেয়েছি সেগুলো লিখবো। তাহলে কটা দুই পেয়েছি? 3টে দুই পাচ্ছি আর দুটো 5 পাচ্ছি। তাহলে এখানে দেখো 3টে দুই দিয়ে আমরা একটা সেট বানাচ্ছি 2 টু দি পাওয়ার কিউব, কিন্তু এখানে কটা দুই আছে? কটা 5 আছে? দুটো 5 আছে। তাহলে এটা পূর্ণঘন হওয়ার জন্য কি দরকার? আর একটা 5 দরকার, যেখানে একটা 5 নেই। তাই জন্য তাহলে এই 200-র সঙ্গে আমরা যদি 5 গুণ করি তাহলে
আমরা একটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। তাহলে যে সংখ্যাটা কম থাকবে, অর্থাৎ এখানে একটা যদি 5 এক্সট্রা লিখতে পারতাম বা 5 থাকতো, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হতো, কারণ 5 দিয়ে আমরা একটা 5 সেট বানাতে পারতাম। কিন্তু যেহেতু এখানে দুটো 5 আছে, তাই জন্য আমরা এটা সেট বানাতে পারছি না। একটা 5 সংখ্যা কম আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? না, আমাদের 200-কে কত দিয়ে গুণ করতে হবে? না, 200-কে আমাদের যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে কি করতে হবে? না, 5 দিয়ে গুণ করলে আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো, একটি পূর্ণ ঘন সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে 200-কে যদি আমরা 5 দিয়ে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের বার করতে হবে যে কোনটা পূর্ণ ঘন সংখ্যা, কত দিয়ে গুণ করতে হবে। 6 দাগে কি বলা হয়েছে? না, একটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হলে তাকে কত ক্ষুদ্র সংখ্যা দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তাহলে 3 দাগে অঙ্ক আছে 4 3 9 4, যেহেতু এটা শেষে 4 আছে, একটা জোড় সংখ্যা আছে, সেই জোড় সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দুগুণে 4, 2 1 2, 9 দুগুণে 18, আর 19, 7 দুগুণে 14। এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 169। 169-কে 13 আর 13 গুণ করলে হচ্ছে 169। তাহলে 4394 এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বলে কি কি পাচ্ছি? 2 আর পাচ্ছি 3টে 13। পূর্ণ ঘন সংখ্যা হওয়ার জন্য কি চাই? একটা সংখ্যা 3টে সেট চাই। তাহলে দেখো 2 এ কিন্তু একটা আছে, কিন্তু 13 3টে আছে, তাহলে 13 দরকার নেই। তাহলে কম কি আছে? 2 কম আছে। তাহলে আমরা যদি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এই যে সংখ্যাটা 4394, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পূর্ণ ঘন সংখ্যা পাবো। ঠিক আছে, নয় সেটাকে কি হতে হবে? যদি এর সাথে বলতো যে একে কত গুণ করতে হবে, তাহলে এর সাথে দেখো আরো দুটো 2 যোগ করতে হতো। তাহলে 4 যদি গুণ করতাম, তাহলে আমরা কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা পেতাম। আর ভাগের ক্ষেত্রে কি হচ্ছে? ভাগের ক্ষেত্রে যেহেতু এখানে একটা সংখ্যা বেশি আছে, তাই একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো? একটা পূর্ণ ঘন সংখ্যা পাবো। এবার ধরো তোমাদের এখানে বলে দেওয়া আছে যে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, তার থেকে বলা হচ্ছে যে কোন সংখ্যাটা গুণ করে গুণ বা ভাগের ক্ষেত্রে বলে দেওয়া থাকবে। কিন্তু ধরো পরীক্ষার ক্ষেত্রে দেখলে যে শুধু বলেছে যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা কি সংখ্যা নয় সেটা বিচার করে লেখো। তাহলে তোমরা কি করবে? না, সংখ্যাটাকে প্রথমে উৎপাদকে ভাগ করবে। উৎপাদকে ভাগ করলে, করার পর সংখ্যাগুলো যে উৎপাদকগুলোকে লিখলে, যদি দেখো যে কোনো সংখ্যা একটি বেশি আছে, তাহলে কি হবে? ওই একটা বেশি সংখ্যাটাকে ভাগ করে দেবে। আর যদি দেখো যে একটা সংখ্যা কম আছে, তাহলে ওই একটা সংখ্যা ওর সাথে গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের পরীক্ষায় যদি জানতে চায় যে কোন সংখ্যাটা ভাগ করবে বা গুণ করবে, সেটা তোমরা অঙ্কটা দেখে সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, 7 দাগের অঙ্কতে কি আছে? না, একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আর তার ঘনমূল নির্ণয় করতে বলেছে। এবার দেখো এই সংখ্যাটার শেষে 5 আছে, তারপরে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হয়। এইটা বলার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখি যে আমি কোন সংখ্যা এই উৎপাদকের ক্ষেত্রে বিভিন্ন সময় এটা ভাগ করতে হচ্ছে বিভিন্ন সংখ্যাকে। তাহলে কোন সংখ্যাটা কি দিয়ে ভাগ হবে সেটা চট করে বোঝার জন্য একটা সুন্দর অনেকগুলো টেকনিক আছে। তা নিয়ে একটা চ্যাপ্টার আছে বিভাজ্যতা, আমার একটা ভিডিও আছে বিভাজ্যতা নিয়ে, তোমরা পারলে সেই বিভাজ্যতাটা দেখে নিও। তাহলে তোমাদের এই উৎপাদকটা করতে ভীষণ সুবিধা হবে। কোন সংখ্যা দিয়ে কি করে চট করে বুঝবো যে এই সংখ্যাটা কি দিয়ে ভাগ করা যাবে, সেটাও এই বিভাজ্যতার ভিডিওটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি, যারা এখনো বিভাজ্যতা ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই বিভাজ্যতাটা দেখে নিও, তাহলে তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হবে। আরেকটা কথা বলছি যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক আর শেয়ার করো। চলো তাহলে আমাদের এবার অঙ্কে ফিরে আসা যাক। এবার আমরা কি করবো না, যে এই সংখ্যাটা শেষে যেহেতু 5 আছে, তাই জন্য এটা 5 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 5 দিয়ে বিভাজ্য হলে কি হবে? 3 5 15, 5 1 5, 5 2 10, আর 5 5 25। বোঝা গেল? 3 5 15, 5 1 5, হাতে রয়েছে 1, 12, 5 2 10, 12 মানে হচ্ছে 2, 25, 5 5 25। তার মানে হচ্ছে 5 6 30, 5 2 10, 12, 5 5 25। 5 1 5, 12, 5 2 10, 5 5 25। কত হচ্ছে? 5 2 10, 5 5 25, আর হচ্ছে 5 5 25। তাহলে এটা আমি উৎপাদকে কি পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা 5 পাচ্ছি। তার মানে হচ্ছে 1 2 3 4 5, আর হচ্ছে 6। 6টা 5 আছে, তাহলে 3টে 5 নিয়ে এক একটা সেট হচ্ছে। তাহলে
5 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, তাহলে হচ্ছে 25 কিউব। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে আমরা কত পাচ্ছি না 25 কিউব। তাহলে 15625 এর উৎপাদকে বিশ্লেষণ করলাম, আর তার ঘনমূল কত না ঘনমূল হচ্ছে 25। তাহলে 25টাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা 15625 এটা পাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী বাকি অংশটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।